গল্প ভালোবাসি মন্ত্রীমশাই। লেখনীতে মোসাম্মদ তাফসিরা চৌধুরী। গল্প পর্ব 10। রুকসানা বেগমকে আসতে দেখে জাহিদ চৌধুরী উঠে দাঁড়ালেন। ভাবি এসো, তোমার কাছে যাচ্ছিলাম আমি। রুকসানা বেগম জাহিদ চৌধুরীর দিকে না তাকিয়ে বললেন, শুনেছি আমি জানি তোমরা সবাই রেগে আছো আমার উপর, কিন্তু আমি কি করব বলো? একটা মানুষকে আমি মুখের উপর বারবার না করি কিভাবে? সালমাও এই নিয়ে রেগে আছে আমার উপর, কি করব বলো? আর দেখতে আসলে কি বিয়ে হয়ে যাচ্ছে? রুকসানা বেগম জাহিদ চৌধুরীর দিকে তাকালেন। এবার যদি হয়ে যায়? জাহিদ চৌধুরী অসহায় দৃষ্টিতে তাকালেন। মেয়ে রাজি না থাকলেও কিছু হবে না ভাবি। বেশ, তোমার মেয়ে, তুমি ঠিক সিদ্ধান্ত নেবে, এমন করে বলে না ভাবি। তাপসি কি শুধু আমার মেয়ে? প্রত্যুত্তর করলেন না রুকসানা বেগম। আসিফের বাবার সাথে কথা বলা দরকার আগে, তারপর সবাইকে বলবেন তিনি। বিল্লাল চৌধুরী ভাইদের ইশারায় যেতে বললেন। ভাইয়ের ইশারা বুঝতে পেরে রুম থেকে বেরিয়ে গেলেন জাহিদ চৌধুরী আর জাফর চৌধুরী। বিল্লাল চৌধুরী দরজা চাপিয়ে দিয়ে এসে বসলেন স্ত্রীর পাশে। তাকে চিন্তিত দেখাচ্ছে। রুকসানা বেগমের হাতের নিচের হাতের মুঠো নিয়ে বললেন, কী হয়েছে তোমার? এত চিন্তিত দেখাচ্ছে কেন? বিল্লাল চৌধুরীর দিকে তাকালেন রুকসানা বেগম। তোমার সাথে কিছু কথা আছে আমার, বললেন রুকসানা বেগম। বলো কি কথা? আগে আমার কথা শুনবে তো, তারপর তোমার সিদ্ধান্ত জানাবে। আচ্ছা আচ্ছা, বলো কি কথা? আমাদের তাপসিরা। আর কিছু বলতে পারলেন না রুকসানা বেগম। তার আগেই কর্কশ শব্দে বেজে উঠল বিল্লাল চৌধুরীর ফোন। এটা আমি কীভাবে করবো বনু? আচ্ছা, উনি কি জানেন? আমি কিভাবে বলবো বনু? ভাইয়া, নিলয় ভাই এখনও জানে না হয়তো। আপু, আমি কি নিলয় ভাইকে বলবো? ভাইয়াকে কি বলবি? ভাইয়া কি ভাববে বল? আমি কি করব নীলু? তুমি ভাইয়ার সাথে কথা না বললে কিভাবে হবে বলো তো? একবার কথা বলে দেখো না ভাইয়ার সাথে। আমি ওনার সাথে কথা বলতে পারবো না। আপু কতটা আশা নিয়ে বসে আছে, সবাই কত বিশ্বাস করে আমায়। আমি এখন কি করব? কি করা উচিত আমার? বল না নীলু, আমার কথাটা শোনো। একবার ভাইয়ের সাথে কথা বলো, সবাই বুঝবে। তাপসিরা বোনের দিকে তাকালো। নীলিমার ভীষণ মায়া হচ্ছে বোনের জন্য। সে যদি পারতো এখনই ভাইকে বলে সব ঠিক করতো। আচ্ছা, এখন বলতে হবে না, কালকে বলো, এখন রেস্ট নাও তুমি। তাপসিরা মেনে নেয় বোনের কথা। নীলিমা বোনের রুম থেকে বেরিয়ে সোজা চলে গেল নিলয়ের রুমে। সব কিছু বলল নিলয়কে। বনু খুব কষ্ট পাচ্ছে তাই না? আমি কি একবার দেখে আসবো বনুকে? বল না নীলু। নীলিমা ভাবে, এখন যদি তাপসিপু ভাইকে দেখে তাহলে কেমন একটা পরিস্থিতি হয়ে যাবে। বোনের জন্য তার চেয়ে বরং ভালো হবে বোনকে একটু একা থাকতে দেওয়া। না, আপনি এখন যাবেন না। আপু একটু একা থাকুক এখন। ঠিক আছে, আমি বরং চাচ্চুর সাথে কথা বলি একবার। কি বলবেন আপনি চাচ্চুকে? আগে বলেই আসি। বাবা চাচ্চুর কথা শুনে রুমে চলে এলো আসিফ। আজব, মেয়েটাকে দেখতে আসলে আমার সমস্যা কোথায়? আমার খারাপ লাগছে কেন? সব কিছু এমন খালি খালি লাগছে কেন? কি হচ্ছে এসব? আসিফ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে প্রশ্ন করে। আমার কষ্ট হচ্ছে কেন? আমি কি ভালোবাসি মেয়েটাকে? নিজের কথায় নিজেই অবাক হলো আসিফ। ভালোবাসে? সে কি সত্যিই ভালোবাসে মেয়েটাকে? হ্যাঁ, আমি ভালোবাসি মেয়েটাকে, কিন্তু পরিবারের সবাই কি বলবো আমি? না, এসব চিন্তা মাথায় আনা যাবে না। মেয়েটা আমার কাছে নীলিমার মতোই, কিন্তু আমি ভালোবাসি মেয়েটাকে। আচ্ছা, মেয়েটা কি কষ্ট পাচ্ছে এখন? আমার জন্য পরিবারের বিচ্ছেদ চাই না আমি, নিজেকে শক্ত রাখতে হবে আমার। আর ভাবতে পারে না আসিফ। একদিকে পরিবার তো অন্যদিকে নিজের অজান্তেই মেয়েটাকে ভালোবেসে ফেলেছে সে। চোখের পানি বাদ মানছে না। তাপসিরারও অজরে পড়ছে পানি। তার হাতে কিছুই নেই, ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে একদম। বাবা ভীষণ বিশ্বাস করে তাকে। বাবার বিশ্বাস ভেঙে দিতে পারবে না সে। কিন্তু কিন্তু ওই মানুষটাকে যে ভীষণ ভালোবাসে সে। অন্য কাউকে বিয়ে করার চেয়ে মৃত্যুই শ্রেয় মনে হলো তার।
অতিরিক্ত কান্নার ফলে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। বিছানায় বসে থাকতে পারল না আর মেয়েটা। উঠে ওয়াশরুমে চলে গেল সে। চোখে মুখে ভালো করে পানি দিল, অজু করে নিল। 2 রাকাত নফল নামাজ আদায় করলে বোধহয় শান্তি লাগবে। নামাজ শেষে মোনাজাত ধরে মেয়েটা, হে মাবুদ, ধৈর্য দাও আমায়, শান্ত করে দাও আমার অশান্ত মনকে, অসহ্য যন্ত্রণা হতে মুক্তি দাও আমায়, ক্ষমা করো আমায়। আব্বু অনেক ভালোবাসে আমাকে, আমি কষ্ট দিতে চাই না ওনাকে, আমাকে রাস্তা দেখাও। আব্বুর পর যে পুরুষটা আমার জীবনে এসেছে উনি আসিফ ভাই। আমি আব্বুকে যেমন ভালোবাসি, আব্বুর পর আসিফ ভাইকে ভালোবেসে ফেলেছি। আমি জানি তুমি উত্তম পরিকল্পনাকারী, তোমার ওপর পূর্ণ বিশ্বাস রাখি আমি। তুমি আমাকে সাহায্য করো, ধৈর্য দাও আমায়। সারা রাত ভেবে সিদ্ধান্ত নিল আসিফ ভাইয়ের সাথে কথা বলবে সে। কথা বলাটা খুব দরকার, যদিও ভয় হচ্ছে তার। মানুষটা যে ভীষণ রাগী, পরক্ষণে মনে হলো তবুও তো মানুষটাকে ভালোবাসে সে। রাত বাজে 8টা। বাড়িতে ফিরেছে আসিফ। অফিসে মন টিকছে না তার। সারাদিন মেয়েটাকে দেখেনি সে। ভীষণ দেখতে ইচ্ছে করছে তাকে, তাই একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছে সে। বাড়ি এসেই সোজা রুমে চলে গিয়ে আসলো। দরজাটা হালকা চাপিয়ে দিয়ে কাবার থেকে টি শার্ট আর ট্রাউজার বের করলো। শাওয়ার নেওয়ার প্রয়োজন এখন। ওয়াশরুমের দিকে পা বাড়াতেই দরজায় টোকা পড়ে। আসিফ পেছনে না ফিরে বলল, দরজা খোলা আছে বলেই ওয়াশরুমে ঢুকে কাপড় রেখে আবার ফিরে এলো। সামনের দিকে তাকিয়ে বুকটা ক্যাত করে উঠল আসিফের। একদিকে কি অবস্থা হয়েছে মেয়েটার। আসিফের মায়া হলো, ইচ্ছে হলো একটু শুয়ে দিতে মেয়েটাকে। পরক্ষণেই চোখ সরিয়ে নিল তাপসিরার দিক থেকে। ভাবল এটা অন্যায় হবে, সে আমার হবে না, তাকে শোয়ার অধিকার আমার নেই। আমাকে দেখতে আসবে আসিফ ভাই, কাঁপা কাঁপা গলায় বলল মেয়েটা। কান্নাগুলো দলা পাকিয়ে আসছে। প্রিয় মানুষটার সামনে চোখের পানিগুলো বেইমানি করছে তার সাথে। বাদ মানছে না তারা। বহু কষ্টে ঠোঁট কামড়ে কান্নাগুলোকে আটকে রেখেছে সে। তাপসিরার কথায় নিজের অবাস্তব জগৎ থেকে ফিরে আসে আসিফ। যে তার হবে না তাকে পাওয়ার ইচ্ছেকে অবান্তই মনে হলো তার। সব এলোমেলো লাগছে তার। তোকে আমি তোর মতো ভালোবাসতে পারিনি হয়তো, তবে আমার বেঁচে থাকার জন্য তোকে চাই, খুব করে দরকার তোকে আমার। তবে কথা বলতে পারল না সে, শুধু চেয়ে রইল মেয়েটার মুখের দিকে। আসিফকে চুপ থাকতে দেখে তাপসিরা অস্থির হচ্ছে। সে পুনরায় বলে, আসিফ ভাই আপনি শুনতে পাচ্ছেন, আমাকে দেখতে আসবে। তো নিজের যথেষ্ট স্বাভাবিক রেখে বলল আসিফ। তাপসিরা অবাক চোখে তাকালো তার দিকে। মানুষটা এত পাষাণ, একটু কি ভালোবাসা যায় না আমায়? উনি কি বোঝে না আমি ভালোবাসি ওনাকে? তাপসিরা ফের কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, আমি এই বিয়ে করতে পারবো না আসিফ ভাই। কেন? আসিফের এত স্বাভাবিক কণ্ঠ সহ্য হচ্ছে না মেয়েটার। মানুষটাকে ছাড়া সে কোনো মতেই থাকতে পারবে না। আমি আপনাকে ভালোবাসি। আসিফ চমকে তাকায় তাপসিরার দিকে। তার ইচ্ছে হলো পৃথিবীর সব নিয়ম ভেঙে মেয়েটাকে নিজের সাথে মিশিয়ে নিতে। এতক্ষণ ঠোঁট কামড়ে আটকে রাখার চোখের জলটুকু গড়িয়ে পড়ল টুপ করে। আসিফের সহ্য হলো না আর। মেয়েটার চোখের পানি হৃদয়ের রক্তকরণ হচ্ছে তার। গাড় ফিরিয়ে অন্যদিকে তাকালো সে। এই মুহূর্তে আসিফকে পৃথিবীর সবচেয়ে পাষাণ, নির্দয়, দয়াহীন মানুষ বলে মনে হলো তাপসিরার। আসিফ অন্যদিকে ফিরে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে শান্ত করার চেষ্টা করে নিজের। অতঃপর বলে, চাচু ঠিক সিদ্ধান্ত নিয়েছেন, তাকে বিয়ে করলে সুখে থাকবি তুই। তাপসিরা ধপ করে বসে পড়ে নিয়ে হু হু করে কেঁদে উঠে, আমি আপনাকে ভালোবাসি আসিফ ভাই, আমাকে ফিরিয়ে দিবেন না, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কাঁদতে কাঁদতে বলে মেয়েটা। মেয়েটার জন্য কষ্ট হয় আসিফের। যত যাই হোক সে ভালোবাসে মেয়েটাকে। হাত বাড়িয়ে পিছিয়ে নিল আসিফ। আমাকে ক্ষমা করে দিস প্লিজ, আমার হাতে কিছু নেই, আমি তোর জন্য কিছু করতে পারছি না, সব নিয়ম ভেঙে তোকে নিজের করে নিতে পারছি না আমি। তাপসিরা কাঁদতে কাঁদতে পুনরায় বলল, চুপ করে থাকবেন না প্লিজ, কিছু তো বলেন, আমি আপনাকে সত্যিই ভালোবাসি। কথাটা শেষ হতে দিল না আসিফ। চুপ, একদম চুপ, কান্না বন্ধ কর। বয়স কত তোর, কী বুঝিস তুই ভালোবাসার?
আবেগ দিয়ে জীবন চলে না। ভালোবাসি বলছিস, ভালোবাসার কি বুঝিস তুই? হ্যাঁ, এই বয়সে এসব বলছিস, লজ্জা করার দরকার। সত্যি সত্যি কান্নাগুলো গিলে নিল মেয়েটা। মানুষটা তার ভালোবাসাকে আবেগ বলেছে, অপমান করেছে তার ভালোবাসার। মেয়েটা অবাক চোখে তাকিয়ে আছে আসিফের দিকে। সে কি করে ভালোবাসলো এই মানুষটাকে, যে কিনা তার ভালোবাসাকে আবেগ বলে? তাপসিরা ছুটবে না আর এই মানুষটার পেছনে? মানুষটাকে সে নিজের সবটা দিয়ে ভালোবাসার পরও মানুষটা আবেগের নাম দিয়ে অপমান করছে তার ভালোবাসার। আর যাই হোক, এই মানুষটার চোখের সামনে আসবে না তাপসিরা। অনেক অনেক দূরে চলে যাবে সে। আসিফ তাকায় মেয়েটার দিকে, কেমন করে যেন তাকিয়ে আছে মেয়েটা। নিজের জন্য একসময় যে চোখে ভালোবাসা দেখতে পেত, সে চোখে নিজের প্রতি তীব্র অভিমান দেখতে পাচ্ছে সে। তাপসিরা চুপচাপ হাতটা ধরল। আসিফ অবাক হয়ে তাকিয়ে আছে। মেয়েটা এতটা স্বাভাবিকভাবে হেঁটে চলে যাচ্ছে, সে কি আর কিছু বলবে না? আমি কি বেশি কষ্ট দিয়ে ফেলেছি তাকে? কি করা উচিত ছিল আমার? ওনার কি মায়া হলো না? এত কঠিন শব্দ আমার বলার সময় বুক কাঁপলো না ওনার? আর কখনো ওনার কাছে যাব না ভালোবাসি বলতে। চলে যাব, চলে যাব বহু দূরে, থাকবো না এখানে। চাই না তাকে। এক একটা কদম এত ভারী লাগছে কেন? এতটা নিষ্ঠুর উনি কীভাবে হলেন? মেয়েটা নিজের রুমে গিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। বাস্তবতা এতটা কঠিন। আমি শুধু ভালোই তো বেসেছিলাম, আর বিনিময়ে এতটা কষ্ট কি আমার প্রাপ্য ছিল? ডুকরে কেঁদে উঠে তাপসিরা। ভালোবাসি আপনাকে। যতটা ভালোবাসলে মানুষটাকে না পেলে পাগল পাগল লাগে, ঠিক ততটাই ভালোবাসি আপনাকে। সত্যি নিজেকে পাগল পাগল লাগছে আমার। আমি মরে যাচ্ছি আসিফ ভাই, আমি মরে যাচ্ছি। আপনি দেখতে চাননি, আপনি দেখতে পাচ্ছেন না, আপনি দেখতে পাবেন না। আমার সব শেষ হয়ে যাচ্ছে। আপনি নিষ্ঠুর আসিফ ভাই, আপনি নিষ্ঠুর, আপনি নির্দয়, আপনি পাষাণ। চলে যাব আমি, চলে যাব। কেটে গেল 15টা দিন। আসিফের বন্ধুরা কানাডায় ফিরে গিয়েছে আজ 4 দিন হলো। এর মধ্যে বদলে গিয়েছে অনেক কিছু। সেই 15 দিনে মেয়েটা নিজেকে গুটিয়ে নিছে অনেকটা। প্রয়োজন ছাড়া নিজের রুম থেকে বের হয়নি। সব থেকে অবাক করার বিষয় হলো, বাড়িতে সব থেকেও একেবারের জন্য দেখা হয়নি আসিফ আর তাপসিরার। দেখা হয়নি বললে ভুল হবে। তাপসিরা ইচ্ছে করে সামনে আসেনি। চলে যেহেতু তুই যাবে, মায়া বাড়িয়ে লাভ কি? আজ কানাডার ফ্লাইট তাপসিরার। চলে যাচ্ছে তাপসিরা। ফ্ল্যাশব্যাক। পুরো পুরো 1 ঘন্টা শাওয়ারের নিচে বসে থেকে নিজেকে শান্ত করে বেরিয়ে আসে তাপসিরা। রীতিমতো কাঁপছে মেয়েটা। কাপড় চেঞ্জ করেই চলে যায় বাবা মায়ের রুমে। জায়েদ চৌধুরী মাত্রই বাড়ি ফিরে ফ্রেশ হতে যাচ্ছিলেন, তখন ওই হুড়মুড়িয়ে রুমে ঢুকে তাপসিরা। মেয়ের অবস্থা দেখে ঘাবড়ে যান জাহেদ চৌধুরী। তিনি কিছু জিজ্ঞেস করবেন তার আগে তাপসিরা বাবাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। কী হয়েছে আমার মায়ের? বাবাকে বলো, কেউ বকা দিয়েছে আমার মাকে? অস্থির হয়ে জিজ্ঞেস করলেন জাহেদ চৌধুরী। উত্তর দিল না মেয়েটা। বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। জাহেদ চৌধুরী বুঝলেন এখন কিছু বলবে না সে। আগে মেয়েকে শান্ত করানোর দরকার। তিনি মেয়েকে নিয়ে বিছানায় বসালেন। তাপসিরা বাবাকে ধরে ফুপিয়ে যাচ্ছে। জাহেদ চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। বেশ কিছুক্ষণ পর মেয়ের কান্না থামে। এবার বাবাকে বলো কি হয়েছে, কে কি বলেছে তোমায়? তাপসিরা তাকালো বাবার বানে। সে যে কথা বলতে এসেছে সেটা শুনে বাবা কি বলবে? বাবা কি রাগ করবে? মেয়েকে চুপ থাকতে দেখে জাহিদ চৌধুরী পুনরায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে বলো। বাবা সবসময় তোমার পাশে আছে। আব্বু, আমি বাইরে গিয়ে পড়ালেখা করতে চাই, চমকালেন জাহিদ চৌধুরী। অবাক হয়ে তাকিয়ে আছে মেয়ের দিকে। তাপসিরা ফের বলে, আব্বু প্লিজ, আমি বাইরে গিয়ে পড়তে চাই, নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, আব্বু প্লিজ। জাহিদ চৌধুরী কিছুক্ষণ চুপ করে থাকেন, কিছু একটা ভাবেন। তুমি ভেবে বলছো তো? এত দূর গিয়ে কি তুমি থাকতে পারবে? একা কীভাবে থাকবে? তোমার মা, সে তো একা যেতে দিতে চাইবে না তোমাকে, বললেন জাহিদ চৌধুরী। আব্বু, আমি ম্যানেজ করে নেব,
আমি থাকতে পারবো, তুমি আম্মুকে ম্যানেজ করো প্লিজ। আম্মুকে কি ম্যানেজ করবে? কি করে কি করতে চাইছিস বলতো তাপসি? পেছন থেকে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন উম্মে সালমা। আম্মুকে কি ম্যানেজ করবে, কি করতে চাইছিস বলতো তাপসি। মাকে দেখে পুনরায় কেঁদে ওঠে মেয়ে। উম্মে সালমা অস্থির হয়ে পড়ে মেয়ের কান্না দেখে। বড় হওয়ার পর মেয়েকে এমন করে কান্না করতে দেখেননি উনি। গিয়ে মেয়েকে বুকে জড়িয়ে নেন উম্মে সালমা। কী হয়েছে শোনা মেয়ে, বল আম্মুকে এইভাবে কেউ কান্না করে বল। উত্তর দিল না মেয়েটা। উম্মে সালমা আদরে হাত বুলিয়ে দেন মেয়ের মাথায়। মায়ের একটুখানি আদর পেয়ে কান্নার বেগ বাড়ে মেয়ের। জাহিদ চৌধুরী স্ত্রীকে ইশারায় বললেন এ সময় মেয়েকে কিছু না বলতে, আর প্রশ্ন করেন না। উম্মে সালমা মেয়েকে বুকে জড়িয়ে রাখেন। মিনিট 10 পর মেয়ে শান্ত হয়। জাহিদ চৌধুরী স্ত্রীকে বলেন ওকে রুমে দিয়ে এসো, ওর ঘুমানো দরকার। উম্মে সালমা মেয়েকে দিয়ে ফিরে এলেন নিজের রুমে। জাহিদ চৌধুরী এখনও আগের ন্যায় বসে আছেন, চিন্তিত দেখাচ্ছে তাকে। উম্মে সালমা তার কাছে গিয়ে বলেন মেয়ের কান্নার কারণ নিশ্চয়ই তিনি জানেন। কি হয়েছে তোমার, এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমায়? আমার মেয়ে এই প্রথম মুখ পেটে কিছু চেয়েছে বাবার কাছে, আমি না করতে পারবো না সালমা। উম্মে সালমার দিকে তাকিয়ে বলেন জাহিদ চৌধুরী তা বেশ, তোমার মেয়ে অন্যায় কিছু চাইনি নিশ্চয়ই, তুমি মানো তো আমাদের মেয়ে অন্যায় কিছু চাইবে না। উম্মে সালমা অবাক হয়, উনি কি জানে না আমাদের মেয়ে কখনো অন্যায় কিছু চায়নি? তাহলে এভাবে বলছে কেন? হ্যাঁ, আমি মানি আমাদের মেয়ে এমন কিছু কখনো চাইবে না। মেয়ের প্রতি মায়ের দৃঢ় বিশ্বাস দেখে খুশি হন জাহিদ চৌধুরী। আমাদের মেয়ে বাইরে গিয়ে পড়তে চায়, চমকালেন উম্মে সালমা। বিশ্বাস হচ্ছে না তার মেয়েটা এমন কিছু বলতে পারে। যে মেয়ে কিনা পরিবার ছাড়া একটা দিনেও কোথায় থাকেনি, সে বিদেশ গিয়ে থাকবে পরিবার ছাড়া। পর করে মনে পড়ল তিনি কিভাবে থাকবেন মেয়েকে ছাড়া। বুকটা খা খা করে ওঠে উম্মে সালমার। এসব কি বলছো তুমি? আমার মেয়ে কোথাও যাবে না, আমি যেতে দেব না কোথাও। কথাগুলো একটু জোরেই বললেন উম্মে সালমা। সালমা শান্ত হও একটু, আমাদের মেয়ে তো ছোটো নয়, সে কি একা যাচ্ছে বাংলাদেশ থেকে? কত শত ছেলে মেয়ে এরা যাবে। উম্মে সালমাকে বোঝানোর চেষ্টা করে বলেন জাহিদ চৌধুরী। অন্যদের কথা আমি জানি না, কিন্তু আমার মেয়েকে আমি দেব না যেতে, আমি আর কিছু শুনতে চাই না, বললেন উম্মে সালমা। আমার কথাটা শোনো সালমা, মেয়ে আমার প্রথম কিছু চেয়েছে, দিতে না পারলে আমি বাবা হিসেবে ব্যর্থ হব। উম্মে সালমা শোনেন, ভাবেন আসলেই তো মেয়েটা তাদের কাছে কিচ্ছুটি চায়নি, তবে মেয়ের মন তো তার একমাত্র মেয়ে এত দূর গিয়ে থাকবে মানতে পারছে না। সেদিন কথাটা জানার পর থেকে রুকসানা বেগম কারোর সাথে কথা বলেননি। ভীষণ ভালোবাসেন মেয়েটাকে, মেয়েটা হুট করে এমন একটা সিদ্ধান্ত নেবে ভাবতে পারেননি তিনি। তাপসিরা একদম রেডি হয়ে নিচে আসে। বসর ঘরের সবাই উপস্থিত, আসিফ ছাড়া। সে তো সকাল সকালে বেরিয়ে গেছে বাড়ি থেকে, জরুরি মিটিং আছে তার। আর অবাক করার বিষয় হলো সে জানে না আজ তাপসিরা চলে যাচ্ছে, কেউ তাকে একবারের জন্য বলল না। তাপসিরা গুটি গুটি পায়ে হেঁটে কাকিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। রুকসানা বেগম মুখ ফিরিয়ে নেন। তিনি কিভাবে দেখবেন না মেয়েটার চলে যাওয়া? আমার সাথে কি আজকেও কথা বলবে না কাকিয়া? রুকসানা বেগম কিচ্ছুটি বললেন না। তাপসিরা কাকিয়ার পাশে বসে হাত ধরে আবারও বলল, আমার সাথে কথা বলো কাকিয়া, একবার বুকে টেনে নাও, তুমি এমন করছো কষ্ট হচ্ছে আমার। রুকসানা বেগম আটকাতে পারেন না নিজেকে, মেয়েটাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। আমি তোকে কোথাও যেতে দেবো না সোনা, তুই কাকিয়াকে ছেড়ে কোথাও যাবি না, আমি কি করে থাকবো তোকে ছাড়া? এমন করিস না সোনা মেয়ে আমার, যাস না তুই। রুকসানা বেগমের আহাজারি দেখে কান্নায় ভেঙে পড়ে পুরো চৌধুরী পরিবার। কাকিয়াকে প্রত্যুত্তরে কিছু বলতে পারল না তাপসিরা, নিঃশব্দে শুধু কেঁদে গেল। সে পারবে না আজ কাকিয়ার কথা রাখতে, তাকে যেতেই হবে। সে চায় না আর আসিফের সামনে আসতে। আমার যেতে হবে কাকিয়া, এইটুকু বলে উঠে দাঁড়ায় মেয়েটা। রুকসানা বেগম কান্না বলে অবাক চোখে তাকায় মেয়েটার দিকে। এই তাপসিরাকে উনি চেনেন না,
এ যেন ভিন্ন একটা মেয়ে, মনে হচ্ছে তাপসিরা থেকে পুরোপুরি আলাদা মেয়েটা। মেয়েটা গিয়ে দাঁড়ালো সাহেরা খাতুনের সামনে। অমনি মেয়েটার বুকে টেনে নেন তিনি। ডুকরে কেঁদে ওঠেন সাহেরা খাতুন। মেয়েটাকে ভীষণ ভালোবাসে সবাই, তাকে ছাড়া কীভাবে থাকবে সেটা ভেবেই আত্মা কেঁপে উঠেছে সবার। মামুনি, নিজের খেয়াল রাখবে। মা কাকিয়াকে দেখে রাখার দায়িত্ব তোমাকে দিচ্ছি। জানি তুমি সব সামলে নেবে। ভাইয়াকে বেশি বকবে না বুঝলে, দোয়া করবে আমার জন্য। সাহেরা খাতুন মেয়েটার কপালে চুমু খেয়ে বললেন, তুমি নিজের খেয়াল রাখবে। আমরা সবাই এখানে আছি, আমাদের জন্য চিন্তা করবে না। খাবার খাও না তুমি, এখন থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করবে, নিজের যত্ন নেবে, মনে থাকবে তো তোমার? তাপসিরা মুচকি হাসে। মানুষটা ভালোবাসা প্রকাশ করতে জানে না, তাদের ভীষণ ভালোবাসেন তিনি। সবাই বড্ড বেশি ভালোবাসে, কি করে থাকবো আমি। সবার কাছ থেকে বিদায় নিয়ে বাবার কাছে যায় সে। জাহেদ চৌধুরী চোখ ভিজে ওঠে তাপসিরাকে বাবাকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ফেলে। জাহেদ চৌধুরী দিশেহারা হয়ে পড়ে। মেয়েকে নিজের কাছ থেকে দূরে পাঠাতে চান না তিনি। মেয়ের আবদারটুকু ফেলতে পারেননি। নিলয় নীলিমা এক পাশে দাঁড়িয়ে দেখছে বোনকে। বোনটা ভীষণ কষ্ট পাচ্ছে, যেটা সহ্য হচ্ছে না তাদের। তাপসিরা মায়ের কাছে যায়। আম্মু বেশি চিন্তা করবে না, একদম ঠিক মতো ঔষধ খাবে, নিজেকে আর সবার খেয়াল রাখো আম্মু। আমি ফিরে এসে যেন এই তোমাকেই দেখতে পাই। আমি কিন্তু রোজ রোজ তোমাকে ফোন দেব, যদি শরীরের যত্ন নাও, আমি কিন্তু রাগ করব। নীলিমা সব বলবে আমায়। উম্মে সালমা তাকিয়ে থাকেন মেয়ের মুখের দিকে। দেখতে দেখতে বড় হয়ে গিয়েছে মেয়ে, ঠিক মায়ের মতো কথা বলতে শিখেছে। বড় হয়ে গিয়েছে আমার মেয়ে। কাকিয়া, আমি তোমায় ভীষণ ভালোবাসি, আমি চাই না তুমি কষ্ট পাও। তোমাকে কষ্ট পেতে দেখলে আমার কষ্ট হবে। আমাকে ক্ষমা করে দাও কাকিয়া, আমি খুব শীঘ্রই ফিরব তোমার কাছে। বাড়ি থেকে বেরিয়ে পিছনে ফিরে থাকায় মেয়েটা। আসিফের বারান্দায় নজর পড়তেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। অভিমানের পাল্লা ভারী হয়ে আসে। গাড়ি থেকে নামার পর থেকে বোনকে শক্ত করে জোরে ধরে কেঁদে যাচ্ছে নীলিমা। বোন, তুই এমন করলি, আমি কিভাবে যাই? তাহলে যেও না। কেন যাচ্ছ তুমি আমাকে ছেড়ে? নাক টেনে বলে নীলিমা। তাপসিরা মুচকি হাসে, যে হাসির পেছনে লুকিয়ে আছে এক আকাশ পরিমাণ বিষণ্ণতা। দেখি তাকা আমার দিকে। ইস, কেঁদে কি অবস্থা বানিয়েছিস মুখে। আমার ভাইয়াটা ভয় পাবে রে নীলু। নীলিমা জানে তার ভাইয়ের জন্য সবাইকে ছেড়ে যাচ্ছে তাপসিবু। নীলিমার রাগ হলো ভাইয়ের ওপর, কেন এমন করলো ভাইয়া। শুধু নীলু কাকিয়াকে প্রেশারের ঔষধটা ঠিক সময় দিবি বুঝলি। আম্মু কাকিয়া মামুনি সবার থাকে বেশি বেশি সময় কাটাবি, মানে থাকবে তো। নীলিমা নাক টেনে বলল, তাপসিরার একসময় বোনকে ভীষণ আতরে লাগতো। বোনের গাল টেনিতে বলে, কাঁদলে তোকে ভীষণ কিউট লাগে রে শোনা। নীলিমা বোনের দিকে তাকায়। এত কষ্টের মধ্যে বোনটা হেসে হেসে কথা বলছে। বনু, আমি কি একবার ভাইয়ার নীলার কথাটা শেষ করতে দিল না তাপসিরা। ভাইয়া নীলুর সাথে এখন থেকে কম কম ঝগড়া করবে বুঝলে। আগে আমি ছিলাম, এখন কিন্তু আমি থাকবো না। আমার বোনটা কান্না করবে, ওকে কিন্তু কাঁদাবে না একদম। নীলয় দীর্ঘশ্বাস ফেলে বুঝলো বনু ওই ব্যাপারে কথা বলতে চায় না। বনু, তোর ওখানে থাকতে ইচ্ছে না হলে ভাইয়াকে শুধু একবার বলবি, দরকারে ভাইয়া গিয়ে তোকে নিয়ে আসবে। মেয়েটা জড়িয়ে ধরে ভাইয়াকে। শোন বনু, সবার সাথে সুন্দর করে কথা বলবি, কিন্তু সবাইকে বন্ধু বানাবি না। ওটা আমাদের দেশ না, চাইলেই কেউ সাহায্য করবে না, উল্টো ক্ষতি করতে পারে। সাবধানে থাকবি, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিবি। আসিফ ভাইয়ের দিকে খেয়াল রাখবে, একা ছাড়বে না তাকে। নিলয় অবাক চোখে বোনের দিকে তাকায়, যার জন্য সব ছেড়ে যাচ্ছে তাকে নিয়ে ভাবছে মেয়েটা। তাপসিরা হাসে, বুঝতে পারে ভাইয়ের চাহনির অর্থ, আর কিছু বলে না। রাত বাজে 8:47। বাড়ি ফিরছেন আসিফ। বাড়িতে ঢুকে খেয়াল করলো পরিবেশ থমথমে, সবার চোখ মুখ কেমন লাল হয়ে আছে। আশ্চর্য, সবাই কি একসাথে কেঁদেছিল? কিন্তু কেন? সে আরেকটা কথা খেয়াল করলো, সেটা হচ্ছে আজ সারাদিন বাড়ি না ফেরায় ও বাড়ি থেকে কেউ ফোন দিল না তাকে। যাই হোক, সে আর ভাবতে চাইল না।
এই কদিনে নিজের উপর বিরক্ত চলে এসেছে যেন। ভীষণ ক্লান্ত সে। মেয়েটার সাথে কথা বলা দরকার একবার। রুমে এসে কাবার থেকে টি শার্ট আর ট্রাউজার বের করে সোজা ওয়াশরুমে চলে গেল আসিফ। ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজা টাওয়াল বারান্দায় মেলে দিয়ে রুমে আসলো। ভেতরের দিকে চোখ পড়তেই ললাটে ভাঁজ পড়ে তার। বালিশের উপর একটি নীল রঙের চিরকুট দেখতে পেল সে। রুমে কি এসেছে? চিরকুটটাই বা কে রেখে গেল? কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে রইল আসিফ। হাতে নিয়ে চিরকুটটা খুলতে নিঃশব্দে হাসে আসিফ। হাতের লেখাগুলো ভীষণ পরিচিত। সে চেনে চিরকুটের মালিককে। সে পড়তে শুরু করে, প্রিয় আসিফ ভাই। এটুকু পরেই থামে সে। মেয়েটা তো পাশের রুমে আছে, তাহলে চিরকুট দেওয়ার কারণ খুঁজে পেল না। আসিফ কপাল কুঁচকে আবার পড়া শুরু করে, প্রিয় আসিফ ভাই। সামনাসামনি প্রিয় বলে সম্বোধন করার অধিকার আমার নেই, তাই চিঠিতে নিজের ইচ্ছে পূরণ করলাম। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি দুঃখিত। আপনাকে ভালোবেসে জেনেছি ভুলতে না পারার মতো বিদ্যুটের যন্ত্রণাদায়ক অসুখ হয়েছে আমার। আমার নিখুঁত ভালোবাসা ঘোর কেটে গেলে কথা দিলাম আপনি হবেন পৃথিবীর সবচেয়ে অসুখী ব্যক্তি। আর আমার বাঁধভাঙা প্রেমের জোয়ার থেমে গেলে আপনি হবেন পৃথিবীর সবথেকে তৃষ্ণার্ত পুরুষ। আমি চাই আমি যাওয়ার পর আপনি আমায় খুব করে চান। আমাকে ছাড়া আপনার কোনো সুখ না লাগুক। আমার অনুপস্থিতিতে আপনাকে পড়া কথা দিচ্ছি আমি সম্পূর্ণ। আমি খুব করে চাই আমার শূন্যতা আপনি উপলব্ধি করুন। এটি আমি। আসিফ দপ করে নিচে বসে পড়ে। এসব কি? কেন বললো মেয়েটা? সে এখন কোথায়? উঠে দাঁড়ালো সে। রুম থেকে বেরিয়ে তড়িঘড়ি করে নিচে নামতে গিয়ে কয়েক সিঁড়ি নামার পর মুখ থুবড়ে পড়ে যায়। সবাই চমকে তাকায় সেদিকে। আসিফের মস্তিষ্ক চলাচল বন্ধ করে দিয়েছে। তার শুধু একটাই চিন্তা, মেয়েটা এখন কোথায়? নীলিমা এয়ারপোর্ট থেকে এসে রেস্ট নিচ্ছে নিজেদের রুমে। বাকিরা সবাই বসার ঘরে আছে। ছেলেকে এভাবে পড়ে যেতে দেখে সবাই ছুটে এলো। আসিফ ততক্ষণে উঠে দাঁড়ায়। কি হয়েছে বাবা? দেখে শুনে হাঁটবি তো? আসিফ হুট করে মায়ের হাত ধরে বলে ওঠে, আম্মু, তাপসি কোথায়? এই প্রথমবারের মতো সবাই তাপসিরের নাম শুনেছে আসিফের মুখে। সবাই অবাক চোখে তাকালো আসিফের দিকে। তাপসিরা চলে গিয়েছে, অথচ ছেলেটা জানেই না। আশ্চর্য। মাকে চুপ থাকতে দেখে আসিফ ছোট মার কাছে গেল। ছোট আম্মু, তুমি বলো, তোমার মেয়ে কোথায়? মেয়ের কথা শুনতেই উম্মে সালমার চোখ ছলছল করে ওঠে। তিনি কোনো মতে উত্তর দেয়, চলে গিয়েছে বাবা। আসিফ চমকায়, ধপ করে বসে পড়ে সোফায়। বড্ড ভুল হয়েছে তার। এখন কি করবে সে? সবার দৃষ্টি আসিফের উপর। জাহেদ চৌধুরী কিছু একটা ভাবে। তিনি গিয়ে ছেলেটার কাছে হাত রাখে। আসিফ চোখ তুলে তাকায় চাচ্চুর দিকে। কাউকে আর কিছু না বলে চলে যায় সেখান থেকে। যেটা চেয়েছিলাম সেটা তো হয়েছে। এত পোড়াচ্ছে কেন মেয়েটা? আসিফ নিজের চুল টেনে ধরে জোরে জোরে শ্বাস নেয়। অস্থির লাগছে। সব ভেঙে ফেলতে ইচ্ছে হলো তার। মেয়েটার সাহস কী করে হয় তাকে ছেড়ে যাওয়ার? এভাবে চলে যাওয়ার শাস্তি তো তাকে পেতেই হবে। সত্যিই শূন্যতা অনুভব হচ্ছে মেয়েটার। মস্তিষ্ক বলছে মেয়েটা এক্ষুনি সামনে চাই তার। কি করবে ভেবে পেল না সে। তারপর কি? মেয়েটা মুচকি হাসে। তারপর কেটে যায় 4টি বছর। ইভানের একটু বেশি কৌতূহল থাকে সবসময় সব কিছু জানার। ইভান পুনরায় জিজ্ঞেস করে, তুমি এখনও কি ভালোবাসো তাকে? মেয়েটা কিছু ভাবে, মুচকি হাসে, উত্তর দেন না। ইভান দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটাকে যতবারই এই প্রশ্নটি করে ততবারই মেয়েটা কিছু ভাবে, মুচকি হাসে, উত্তর দেয় না। ইভানের প্রশ্ন শুনে অ্যালিসা বিরক্ত হয়। ছেলেটা একটু বেশি করে। সে জানে এই প্রশ্নের উত্তর পাবে না। তাহলে বারবার একই প্রশ্ন করার কি কোনো মানে হয়? মেয়েটা তো শক্ত কষ্ট পেতে পারে। ইভান, শাট আপ ইওর মাউথ, অ্যালিসা ইভানকে ধমক দিয়ে বলে। তাপসিরা হেসে মাথা দোলায়। তাদের বন্ধুত্বের 4 বছর হতে চলল। ইভান আর অ্যালিসা শুরু থেকেই এমন, একটু বদলায়নি তারা। অ্যালিসা মুচকি হেসে তাপসিরাকে জিজ্ঞেস করে,
তাসু, তুমি দেশে ফিরছো কবে? এই তো দুদিন পরই, বলি মুচকি হাসে তাপসিরা। তখনই ফোন বেজে ওঠে তাপসিরার। মোবাইলের স্ক্রিনে আম্মু নামটা দেখে হাসে মেয়েটা। ফোন রিসিভ করতে উপাস থেকে উম্মে সালমা বলে ওঠেন, কেমন আছিস মা? আজকে সকালে ফোন দিলি না যে, ঠিক আছিস তো তুই? শব্দ করে হেসে ফেলল তাপসিরা। মা একটু বেশি চিন্তা করে তার। ফোন দিতে একটু দেরি হলেই চিন্তায় চিন্তায় শেষ হয়ে যায় একেবারে। আরে আরে আস্তে, এত প্রশ্ন একসাথে করলে উত্তর দেব কোনটার? আমি ভালো আছি। অ্যালিসা ইভানের সাথে বসেছিলাম, ফোন দিতাম ওই তোমায়। তোমরা কেমন আছো? স্বস্তির নিঃশ্বাস নেন উম্মে সালমা। মনটা সারাক্ষণ মেয়ের কাছেই পড়ে থাকে তার। আমরা ভালো আছি রে। দেশে কবে ফিরবি সোনা? উম্মে সালমা আদরে গলায় জিজ্ঞেস করেন মেয়েকে। ভাবছি এখানেই সেটেল হয়ে যাব আম্মু, জব অফার পেয়েছি। তাপসিরা মজা করে বলল, সে জানে এখন মা রেগে বোম হয়ে যাবে। ঠিক হলেও তাই, মুহূর্তে রেগে গেলেন উম্মে সালমা। এসব কি বলছিস তাপসি? এমন কথা ছিল না। গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, এবার চুপচাপ দেশে ফিরে আয়। ওখানে জব করার কোনো প্রয়োজন নেই, দেশে জবের অভাব পড়েনি। মামের কথা শুনে হাসছে ইভান আর অ্যালিসা। তাপসিরার সাথে থাকতে থাকতে এখন তারাও প্রায় বাংলা কথা বোঝে। তাছাড়া বাসের তারও বাংলাদেশি বন্ধু আছে তাদের। আরে হাইপার হচ্ছে কেন আম্মু? আমি আসবো, তোমার মেয়ে ফিরবে তোমার কাছে। কিছুটা শান্ত হন উম্মে সালমা। মেয়েকে ছাড়া এই 4টি বছর কীভাবে পার করেছেন তিনি নিজেই জানেন। মায়ের মন চাই মেয়েকে একটু বুকে জড়িয়ে নিতে। কতদিন চোখের সামনে দেখেননি মেয়েকে। তাড়াতাড়ি ফিরে আয় সোনা, আম্মু অপেক্ষায় আছে। বলতে গেলে গলা ধরে আসে তার। তাপসিরা বুঝতে পারে মায়ের মনের অবস্থা। আম্মু খুব শীঘ্রই ফিরব। কাকিয়া কোথায়, কেমন আছে? বড় আপার শরীর খারাপ লাগছে, নিজের রুমে রেস্ট নিচ্ছেন। কথা বলবি? মেয়েকে বলেন উম্মে সালমা। না থাক, রেস্ট নিচ্ছে যখন ডাকতে হবে না। আচ্ছা এখন রাখছি। আচ্ছা সাবধানে থাকিস, বললেই কল কেটে দেয়। আন্টিকে মিথ্যা বললে কেন? তাপসিরার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে অ্যালিসা। সামনের দিকে তাকিয়ে বুকটা ধুক করে ওঠে আসিফের। একদিনে কি অবস্থা হয়েছে মেয়েটার মুখের। আসিফের মায়া হলো, ইচ্ছা হলো একটু শুয়ে দিই মেয়েটাকেই। কেটে গিয়েছে 4টি বছর, বদলে গেছে অনেক কিছুই। তাফসিরের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। সিফাত আর ফাহার বিয়ে 3 বছর হতে চলল। তাদের 1 বছরের ছেলে, নাম তার সাফওয়ান খন্দকার। ইশপা আর আদিলের বিয়ে সামনের মাসেই। পারিবারিকভাবে ঠিক হয়েছে সব। আদিল সরাসরি মাকে বলেছে তার ইশপাকে পছন্দ। পারভিন চৌধুরী যেন চাঁদ হাতে পেয়েছেন, আর দেরি করলেন না। সাথে সাথে ইশপার পরিবারের সাথে কথা বললেন তিনি। বাকি রইল নিলয়, নীলিমা। তাফসিরা সবার প্রথমে জানিয়েছেন রুকসানা বেগমকে। বাড়ির কেউ অমত করেনি। ঘরের মেয়ে ঘরেই থাকবে ভেবে সবাই খুশি। গত মাসে এঙ্গেজমেন্ট হয়েছে তাদের, যদিও বাড়ির কেউ রাজি ছিল না তাফসিরাকে ছাড়া এঙ্গেজমেন্টের জন্য। বিশেষ করে নিলয়, নীলিমা বোনকে ছাড়া তারা এঙ্গেজমেন্ট করতে চাইল না। কিন্তু তাফসিরার জোরাজুরিতে সবাইকে হার মানতে হলো।
তবে মেয়েটা দেশে ফিরলেই বিয়ের ব্যাপারটা ভাবা হবে বলে সিদ্ধান্ত নিলেন বড়রা। রোকসানা বেগম শরীরটা ভালো যাচ্ছে না ইদানিং। তাফসিরা চলে যাওয়ায় ভীষণ ভেঙে পড়েছেন তিনি। মেয়েটা চলে যাওয়ার পর সবার সাথে কথা বলা কমিয়ে দিয়েছেন তিনি, বিশেষ করে নিজের ছেলেদের সাথে। তার মনে হয় মেয়েটার যাওয়ার পেছনে কোনো না কোনোভাবে নিজের ছেলেই দায়ী। ভাইয়া তুমি এ সময় বাড়ি গেলে যে? নীলিমার কথায় ঘাড় ফিরে তাকায় আসিফ। একটা ফাইল রেখে গিয়েছিলাম, সেটাই নিতে আসছি। ওহ, ছোটো করে বলল নীলিমা। নিলয় কোথায়? আসিফ যেতে যেতে বোনকে প্রশ্ন করে। জানি না ভাইয়া। ভাইয়ার প্রশ্নে লজ্জা পেল মেয়েটা। হঠাৎ তার কাছে নিলয় কোথায় জানতে চায় ভাইটা। মেয়েটা লজ্জায় পড়ে তখন। তাপসিরা ঘরে তাদের কথা জানানোর পর বিল্লাল চৌধুরী নিজেই তাদের জিজ্ঞেস করেছিলেন। নীলিমা লজ্জায় কিছু বলতে পারল না। বেচারি উল্টো পুরো একটা সপ্তাহ কারো সামনে আসেনি। আর নিলয়, সে তো সবার সামনেই ঢ্যাং ঢ্যাং করে বলেছিল, আমি নীলুকে বিয়ে করতে চাই। সি সি, কি লজ্জা! সবার সামনে কেমনে লাগামহীন কথাবার্তা। সে কথা মনে পড়ে লজ্জায় মরে যেতে মন চায় নীলিমার। নীলিমা এসব ভাবতে ভাবতে আসিফ ফাইল নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। ভাইয়া এসেছো যখন কিছু খেয়ে যাও, নীলিমা বলল ভাইকে। আসিফ পেছন ফিরে তাকালো না, না বলে গটগট করে হেঁটে চলে গেল। তাপসিরা যাওয়ার পর থেকে ভাইটা কেমন যেন হয়ে গিয়েছে। আড্ডায় বসে না, আর বাড়ির কারোর সাথে তেমন কথাও বলে না। বেশিরভাগ সময় বাইরেই থাকে, সারাক্ষণ কিছু তো ভাবে। তাহলে কি ভাইয়াও তাপসির বুকে? নীলিমা দীর্ঘশ্বাস ফেলে। হ্যাঁ রে নীলু, কে এসেছিল? পেছন থেকে উম্মে সালমা জিজ্ঞেস করে। ভাইয়া এসেছিল। সে কি কথা, ছেলেটা আসলো, কিছু মুখে দিতে বলিসনি তুই? বলেছিলাম, ভাইয়া খাবে না বলল। উম্মে সালমা আর কিছু বললেন না। মেয়েটা বদলে গেল হঠাৎ করেই। তাসু, চলো আমরা বাইরে যাব এখন। তাপসিরা তাকায় অ্যালিসার দিকে। মেয়েটার মধ্যে নীলিমার প্রতিচ্ছবি দেখতে পায় সে। এখনই বের হবে, পরে গেলে হয় না? তাপসিরা বলে অ্যালিসাকে। একদমই না, আজকে সারাদিন আমরা ঘুরবো, দেন শপিং করব। তুমি দেশে ফিরবে, গিফট নেবা না সবার জন্য? তাপসিরা কিছুক্ষণ চুপ করে রইল। মাথাটা ব্যথা করছে ভীষণ। মেয়েটাকে বললেই অস্থির হয়ে পড়বে সে। মেয়েটা তাপসিরাকে চুপ থাকতে দেখে অ্যালিসা পুনরায় বলে উঠল, এই তাসু, কি হয়েছে তোমার? ইভানের কথায় মন খারাপ করেছো তুমি? তাপসিরা হাসে। একটু হলে মেয়েটা কী থেকে কী ভেবে নেয়। না না, আচ্ছা তুমি রেডি হয়ে নাও, আমি রেডি হচ্ছি। সারাদিন ঘোরাফেরা করে শপিং করে ভীষণ ক্লান্ত তাপসিরা। সবার জন্য কিছু না কিছু নিয়েছে, অ্যালিসা আর ইভানের জন্য নিয়েছে। বিছানা দেখেই গা এলিয়ে দেয় মেয়েটা। অ্যালিসা খাবারের জন্য ডাকতে গেলেও আসে না। উঠতে ইচ্ছে হচ্ছে না একদমই। আগের মতোই কিছুই এখন নেই তার মাঝে। না আছে আগের মতো সেই চঞ্চলতা, না আছে সেই হাসাহাসি, না আছে কিছু হলেই ঠোঁট উল্টে অভিযোগ করা। সব যেন হারিয়ে গেল 4টে বছর, কম কথা নয়। প্রতিদিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল তাপসিরার। নামাজ আদায় করে বাইরে বের হলো। অ্যালিসা এখনও ঘুমে। 10টার আগে ঘুম ভাঙবে না তার। তাপসিরা বের হয়ে একটা পার্কে যায়। এখানে প্রায়ই আসে সে। জীবনের সবচেয়ে খারাপ দিনগুলো সে এই পার্কেই কাটিয়েছেন। প্রথম প্রথম সবাইকে ছাড়া এখানে থাকতে ভীষণ কষ্ট হতো তার। এই যে 4টে বছর তার আসিফ ভাইয়ের মুখ দেখেনি। আসিফ ভাইকে মনে করে দিনরাত যে পড়েছে, এইগুলোর চেয়ে খারাপ আর কি হতে পারে? এসব ভাবতে ভাবতে পার্কে এসে পৌঁছালো সে। একটা বেঞ্চে বসে আকাশের দিকে তাকিয়ে অভিযোগ করে, কেন করলে এমন? এই কেমন দুঃখ দিলে মাবুদ? লম্বা একটা জীবন দিলে, অথচ বাঁচার ইচ্ছেটাই দিলে না। হাসি দিলে কিন্তু হাসতে দিলে না। ভালোবাসতে দিলে কিন্তু তাকে দিলে না। এই কেমন জীবন দিলে মাবুদ? এমন শান্ত জীবন কেন দিলে? সূর্য কি আলো দিত না? নাকি তারাও জমিনে চলে আসতো? সমুদ্রের পানি শুকিয়ে যেত? কি আসমান ভেঙে পড়তো? নাকি ভূপৃষ্ঠে দুখণ্ড হয়ে যেত? কি এমন হয়ে যেত? আমি তো শুধু এইটুকুই চেয়েছিলাম, ওই মানুষটা আমার হতো। আকাশের পানে তাকিয়ে কিছুক্ষণ এইভাবে বসে থাকে মেয়েটা। আজ নিজেকে আটকাতে পারছে না, চোখগুলো বারবার ভিজে উঠছে। আমি ফিরছি। তাসু, কইছিলে তুমি? বাসায় প্রবেশ করতে অ্যালিসা প্রশ্ন করে তাপসিরাকে। তাপসিরা মলিন হাসে।
পাশের পাড়াটায় গিয়েছিলাম। কখন উঠলে তুমি? এই তো কিছুক্ষণ হলো। রুমে গিয়ে দেখি তুমি নেই। মোবাইলটাও তো সাথে নিয়ে যাওনি তুমি। ইস, বলে গিয়েছিলাম। নিশ্চয়ই নাস্তা করনি। তুমি বসো, আমি আসছি। বলে তাপসিরা চলে যেতে নিলে অ্যালিসা তাকে থামিয়ে দেয়। এই, তুমি কেঁদেছো কেন? তাপসিরা ফের মলিন হাসে। মেয়েটার কাছে থেকে কিচ্ছু লুকোনো যায় না, সব কিছু বোঝা যায়। অ্যালিসা দীর্ঘশ্বাস ফেলে। আচ্ছা, ফ্রেশ হয়ে আসো, একসাথে নাস্তা করব। তাপসিরা চলে যায়। অ্যালিসা তাকিয়ে থাকে মেয়েটার যাওয়ার দিকে। পেটে কারো ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে অ্যালিসা। এই স্পর্শ চিনতে অসুবিধা হয় না তার। মুচকি হাসে সে। পরক্ষণে মিশে রাগ দেখিয়ে হাত ছাড়িয়ে নেয়। হচ্ছেটা কি তাসু? তাসু আছে তো বলে নিজের সাথে চেপে ধরে অ্যালিসাকে। ছাড়ো আমায়। চোখমোট কটমট করে অ্যালিসা। উফ, ছাড়বো না। ইভান, ভালো হচ্ছে না কিন্তু, ধমক দিয়ে বলল অ্যালিসা। ইভান আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে অ্যালিসাকে। ছাড়তে পারি এক শর্তে বলেই। ইভান ঠোঁট কামড়ে হাসলো। চুপ, তোমার শর্ত আমি ভালো করেই জানি। অসভ্য, প্লিজ ছাড়ো না ইভান। আগে দাও, তারপর ছাড়ছি। অ্যালিসা চোখ বন্ধ করে নেয়। সে জানে ছেলেটা এখন কিছুতেই ছাড়বে না তাকে। ইভান সম্মতি পেয়ে অ্যালিসার অদূরে নিজের আয়ত্তে নিয়ে নেয়। আই কিছু দেখিনি, হাত দিয়ে চোখ ঢেকে বলল তাপসিরা। তার কণ্ঠ শুনে ছিটকে দূরে সরে যায় ইভান আর অ্যালিসা। এই পিচ্ছি, 5 মিনিট পরে আসতে পারলে না? মুখটা কাঁদো কাঁদো করে বলল ইভান, যেন এখনই কেঁদে দিবে ছেলেটা। তাপসিরা চোখ থেকে হাত সরিয়ে ইভানের দিকে তাকিয়ে গাল ফুলিয়ে বলল, এই, আমাকে পিচ্ছি বলবে না একদম। আমার বয়স কত জানো তুমি? কত আর হবে, হয়তো 16-17। গাছরা ভাব নিয়ে বলল ইভান। তাপসিরা তেড়ে আসে ইভানের নিকট। ওলে, পিচ্ছি আমাকে মারবে বলে মনে হয়। ধ্যাত, বলে তাপসিরা চেয়ার টেনে ধপ করে বসে পড়ে। ওর কাণ্ড দেখে ইভান আর অ্যালিসা হু হা করে হেসে ওঠে। তাপসিরা মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে তাদের দিকে। ইভান যতই চঞ্চল হোক, যতই উল্টাপাল্টা কাজ করুক, তবে অ্যালিসার প্রতি সে ভীষণ পজিটিভ। মেয়েটার কখনো মন খারাপ হতে দেয় না, সবসময় আগলে রাখে। সবসময় ভালো থাকুক দুজন। সায়রা খাতুন আর উম্মে সালমা তাড়াহুড়া করে নাস্তা তৈরি করছেন সকালের। রুকসানা বেগমকে তারা রান্নাঘরে আসতেই দেন না, অসুস্থ থাকেন বলে। 3 কর্তা টেবিলে বসে আছেন নাস্তার অপেক্ষায়। নীলিমা রান্নাঘর থেকে নাস্তাগুলো এনে টেবিলে রাখছে। আসিফ আর নিলয় মোবাইল দেখে কী যেন বলছে। এমন সময় কলিং বেলটা বেজে ওঠে। সবে মাত্র 9টা বাজে। এত সকালে কে এলো ভাবতে ভাবতে বিলিয়ে নিলয় গিয়ে দরজা খুলে দেয়। অপর পাশের ব্যক্তিকে দেখে চমকায় সে। গলা দিয়ে কথা আসছে না। নিলয় কিছু বোঝার ওঠে আগেই অপর পাশের ব্যক্তিটি তার বুকে ঝাঁপিয়ে পড়ল। নিলয়ের মুখ ফুটে বের হলো, বনু। গলা ধরে আসে তার। এত বছর পর বোনকে চোখের সামনে দেখে কি করবে ভেবে পেল না সে। ভাইয়া ছলছল চোখে তাকিয়ে নিলয়কে ডাকলো। ভাইয়ার চোখেও পানি। নিলয়কে আসতে না দেখে বিল্লাল চৌধুরী হাঁক ছাড়েন, নিলয়, কে এসেছে? ততক্ষণে নিলয় বোনকে নিয়ে বসার ঘরে চলে এসেছে। মেয়েটাকে দেখে সবাই বোধ দেখার মতো চমকালো। সায়রা খাতুন আর উম্মে সালমা এখনও রান্না করে। নীলিমা নাস্তার প্লেট নিয়ে আসছিল। বোনকে দেখে হাত থেকে প্লেটটা পড়ে যায় তার। দৌড়ে এসে বোনকে জড়িয়ে ধরে, তুমি আসবে বলনি কেন? জানো, তোমাকে ছাড়া আমরা কেউ ভালো ছিলাম না। তুমি অনেক খারাপ, তোমার সাথে কথা বলবো না। বোনের কথা শুনে তাপসিরা ফিক করে হেসে দিল। কদিন পর বিয়ে দিবে তাকে, কিন্তু বোনটা এখনও বড্ড বড় হলো না। আগের মতোই বাচ্চা রয়ে গেল। নীলিমার কথা শুনে উম্মে সালমা দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। মেয়েকে দেখে ঝাপটে জড়িয়ে ধরলেন। মাকে দেখে দৌড়ে কেঁদে ওঠে মেয়েটা, আমার সোনা মেয়ে, আজকে আসবি, আম্মুকে বললি না কেন? তাপসিরা হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নিল। কেন আম্মু, বুঝি খুশি হওনি? তাহলে ছাড়ো আমায়, চলে যাই আবার। উম্মে সালমা মেয়ের কথা শুনে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বললেন, না, আমি আর কোথাও যেতে দেব না আমার মেয়েকে। রুকসানা বেগম এখনও মেয়েটার দিকে তাকিয়ে আছেন। তার বিশ্বাসই হচ্ছে না মেয়েটা তার সামনে দাঁড়িয়ে আছে।
তাপসিরা যায় কাকিয়ার কাছে। রুকসানা বেগম তাকে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে ওঠে। তাপসিরা অবাক হয়ে ভীষণ অস্থির হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে কাকিয়া, কান্না করছো কেন তুমি? রুকসানা বেগম শান্ত হয়, মায়া ভরা দৃষ্টিতে তাকায় মেয়েটার দিকে। কথা দেওয়ার কখনো কাকিয়াকে ছেড়ে যাবি না। কাকি এতদিন ভীষণ কষ্টে ছিল। রুকসানা বেগমের কথায় সবাই অবাক হয়ে তাকায়। মানুষটা এতদিন কারোর সাথে মন খুলে কথা বলেনি। আজকে মেয়েটা আসতেই অন্যরকম ব্যবহার করছেন তিনি। মেয়েটাকে দেখে যেন সুস্থ হয়ে গিয়েছে। সবার সাথে কথা বলার পর উম্মে সালমা মেয়েকে বললেন ফ্রেশ হয়ে আসতে। তাপসিরা সবার সাথে কথা বললেও আসিফের সাথে কথা বলেনি, আর না তার দিকে তাকিয়েছে। আসিফ ভীষণ অবাক হলো মেয়েটার ব্যবহারে। এই তাপসিরাকে সে চিনতে পারছে না। বাচ্চা বাচ্চা ভাবটা তার মধ্যে নেই আর। মেয়েটা এখন পরিপূর্ণ নারী। তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা মেয়েটা এখন ভুলেও তাকাচ্ছে না। আশ্চর্য, এমন ভাব করছে যেন আসিফকে সে দেখতেই পাচ্ছে না। মেয়েটা আসিফকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আসিফ থামিয়ে দেয় তাকে। বড়দের দেখতে সালাম দিতে হয়, জানেন না আপনি? মেয়েটা তাকালো আসিফের দিকে। মানুষটার বয়স বাড়ছে কি কমছে বুঝতে পারে না সে। দিনকে দিন সুদর্শন হচ্ছে। সে আর ভাবে না, আসিফের দিকে তাকিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। আসিফ খুব খুব করে কেসে ওঠে। খালি মুখেই ভীষণ খেলো বেচারা। আজব মেয়েটা ভাইয়া ডাকলো কেন? 4টে বছর পর মেয়েটা কথা বলল তার সাথে, তাও কিনা ডাকলো ভাইয়া। এর আগে তো কখনো ভাইয়া ডাকেনি না। সে মানতে পারলো না ব্যাপারটা। আসিফ ব্রু নাচে জিজ্ঞেস করলো, ভাইয়াকে? তাপসিরা আবারও তাকালো। আজব মানুষটা কথা বলতে চাইছে কি, কেন আপনি? বলে আর দাঁড়ানোর মেয়েটা। আসিফ তার যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসে। জান ভীষণ বার বেড়েছো তোমার, তাই না? তাসু কেমন আছো তুমি? কি করো গো এখন? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? ইভান? ডোন্ট টক অ্যাবাউট ইভান, হি হ্যাজ বিন টিচিং মি সিন্স ইউ লেফট। ইভানের কথা বলো না, তুমি যাওয়ার পর থেকে সে আমাকে জ্বালাতন করছে। অ্যালিসার কথা শুনে তাপসিরা জোরে হেসে দিল। এই পিচ্চি অ্যালিকে বলো আমাকে না ধমকাতে। তুমি যাওয়ার পর থেকে শুধু শুধু বকা দিচ্ছে আমায়। পেছন থেকে ইভান এসে বলল, আরে আরে থামো তোমরা, এমনভাবে বলছো যেন আমি আসছি যে অনেক দিন হচ্ছে। আরে ভাই, আমি মাত্র কালকেই তো এলাম, আর তোমরা এখন থেকে ঝগড়া শুরু করে দিলে। আচ্ছা ছাড়ো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমরা কি করো? তোমার সাথে কথা বলি বলেই একটা কেবল মার্কা হাসি দিল ইভান। তাসু, ওখানে সব ঠিক আছে তো? অ্যালিসা ফোন কেড়ে নিয়ে বলল। তাপসিরা মুচকি হেসে বলল, হ্যাঁ সব ঠিক আছে। আচ্ছা এখন রাখছি, তুমি রেস্ট নাও। আচ্ছা বাই বাই। মোবাইল রেখে ফ্রেশ হয়ে এলো সে। এখনও একটু ঘুমানোর দরকার। বিছানায় গা এলিয়ে দেওয়া মাত্রই ঘুমের দেশে তলিয়ে গেল তাপসিরা। নীলু, আমার মনে হয় ভাইয়া আর বোনের কিছু একটা করার দরকার এবার। নীলুমা ভ্রু কুচকে তাকায়। ভাইয়া আর তাপসিপুর কি করবে আবার? নীলিমা এভাবে তাকাতে দেখে নিলয় চাটি মারল তার মাথায়। নীলিমা চোখ কটমট করে তাকালো। এই, আপনি আমায় মারলেন কেন? হ্যাঁ বলিস কি, আমি তোকে মারলাম কবে? অবাক হয়ে বলল নিলয়। এখন তো মারলেন মাথায়, এদিকে আয় আদর করে দেই। ওফ নিলয় ভাই, আপনি আমাকে তুই করে বলা বন্ধ করবেন কবে? ওফ নীলু, তুই আমার ভাই ডাকা বন্ধ করবি কবে? নীলিমার মতো করে বলল নিলয়। উফ, অসহ্য। সহ্য কর জান বলে নীলিমাকে শক্ত করে জড়িয়ে ধরে নিলয়। মেরে ফেলবেন নাকি আমায়, ছাড়েন। নিলয় ছেড়ে দিল তাকে। মেয়েটা অবাক চোখে তাকায়। ছাড়লেন কেন? তুই তো বললি ছেড়ে দে। আমি বললেই ছেড়ে দিবেন? কি বললেন? কিছু না জান, এইদিকে আয়, আদর করবো তোকে। করতে হবে না, আপনি এখন আমায় ভালোবাসেন না। নিলয় অবাক হয়। মেয়েটা কী থেকে কি বলছে? কি করব তুই বল। মেরিমা নীলিমা ভ্যাবা করে কেঁদে দিল। তাকে দেখে নিলে ভ্যাবা চাকা খায়। কি হয়েছে জান, কাঁদিস কেন? আমি কি মেরেছি তোকে? আপনি আমায় মা ডেকেছেন, আমি কি আপনার মা লাগি বলেন? নিলয় ঠোঁট কামড়ে হাসে। মেয়েটার বাচ্চামো গেল না। বুঝলো তারা জ্বালানো ঠিক হবে না,
তার প্রেয়সীকে। নীলিমা প্যাঁচ প্যাঁচ করে কেঁদেই যাচ্ছে। নীলয় প্রেয়সীকে আবার জড়িয়ে ধরে তারপর আদুরে গলায় বলে, কান্না থামাও জান, আর বলবো না এমন। এক হাতে নীলিমাকে জড়িয়ে ধরে রেখে অন্য হাতে কান ধরল। এই দেখো জান, কান ধরলাম, আর বলবো না এমন। নীলিমা ফিক করে হেসে দেয়। ভালোই জব্দ করতে পেরেছে সে নিলয়কে। চলবে। প্রিয় দর্শক, গল্পটা কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।